প্রধানমন্ত্রী বলেছেন এই দেশে কখনো চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। আরে ভাই, নিজেই চাঁদাবাজি করলে বন্ধটা করবে কে? শস্যায় বুথ থাকলে বুথ তাড়াবে কে? এত ভুল জায়গায় হাত না দেওয়া হয় তাহলে এই ডাল কেটে কোনো লাভ নাই। আমরা ডালে হাত দেবো না, ইনশাল্লাহ আমরা মূলে হাত দেবো। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা কোনো দল বা গোষ্ঠীর জন্য আমাদের এই লড়াই আমরা করবো না। আমরা লড়াই করবো জনগণের অধিকার নিশ্চিত করার জন্য। সংসদে আসন সংখ্যার দিক থেকে অনেক পিছিয়ে থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে প্রার্থী করেছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। মূলত রাষ্ট্রের সর্বোচ্চ পদের নির্বাচনে বিএনপিকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে না দেওয়াই লক্ষ্য তাদের। তবে জাতীয় সংসদে আসন বিন্যাস আর রাজনৈতিক সব সমীকরণ মিলিয়ে অনেকের মনেই প্রশ্ন, রাষ্ট্রপতি পদে অলি আহমেদ শেষ পর্যন্ত কত ভোট পাবে। বিএনপির ইতিহাসে সবচাইতে দুঃসহ স্মৃতি 111। সে 111-এ -2 বাস্তবায়নের চেষ্টা চলছিল। তার অংশ হিসেবে খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা হয়েছিল। এমনকি সে 111-এই আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর অকথ্য বিভৎস নির্যাতন করা হয়েছিল। সে 111 এসেছিল বিএনপির রাষ্ট্রপতির সিগনেচারে, ইয়াজউদ্দিন আহমেদ। তো রাষ্ট্রপতি এই পদটা বিএনপির জন্য একটা দুঃসহ স্মৃতি। অন্যদিকে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নাম ঘোষণা করেছে। 9 আগস্ট মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলের বৈঠকে তার নাম চূড়ান্ত করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল, এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। বিভিন্ন সময় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েকবার 6 বারের মতো তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষ প্রাপ্ত খবর জানা যায় মির্জা ফখরুলই হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। আর তিনি রাষ্ট্রপতি হলে বিএনপির পরবর্তী মহাসচিব কে হবে তা নিয়ে দলটির ভেতরে বাইরে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর থেকেই বিভিন্ন নাম সামনে এলেও সবচেয়ে বেশি আলোচনা এসেছে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নাম। আসসালামু আলাইকুম দর্শক, বিডি নিউজ ভিশনের নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে ইতিমধ্যে আপনারা ভিডিওর অনেকগুলো অংশ বিশেষ দেখে নিয়েছেন। দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা সংবাদ উপস্থাপনা করেছি যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি মিস করবেন না। দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিও না দেখে কোথাও যাবেন না। চলেন বেশি কথা না বলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে চলে যাওয়া যাক। রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে বিএনপি সত্যিকার অর্থে কঠিন পরিস্থিতিতে পড়েছে। বিএনপির ঘুম হারাম। দর্শক, এক অজানা আতঙ্ক অথবা জানা আতঙ্ক বিএনপিকে তাড়িয়ে বেড়াচ্ছে। যে বিএনপি কাকে রাষ্ট্রপতি বানাবে আর সে বিএনপির সাথে 2 নম্বরই করবে। কাকে রাষ্ট্রপতি বানাবে আবার সেই রাষ্ট্রপতিকে রেল লাইন থেকে ধাওয়া করতে হবে। কাকে রাষ্ট্রপতি বানাবে সে রাষ্ট্রপতি কোনোদিন রাষ্ট্রপতিকে বিএনপি অন করতে পারবে না। দর্শক, বিএনপির ইতিহাসে সবচাইতে দুঃসহ স্মৃতি 111। সে 111-এ -2 বাস্তবায়নের চেষ্টা চলছিল। তার অংশ হিসেবে খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা হয়েছিল। এমনকি সে 111-এই আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর অকথ্য বিভৎস নির্যাতন করা হয়েছিল। সে 111 এসেছিল বিএনপির রাষ্ট্রপতির সিগনেচারে, ইয়াজউদ্দিন আহমেদ। তো রাষ্ট্রপতি এই পদটা বিএনপির জন্য একটা দুঃসহ স্মৃতি। দেখেন, 2001 সালে বদরুদ্দোজা চৌধুরীকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছে। এখন চৌধুরী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। তো এখন আবার আরেক মহাসচিবকে রাষ্ট্রপতি বানানোর, দ্যাট মিনস মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানানোর কথা শোনা যাচ্ছে, যে তাকেই নাকি চূড়ান্ত করা হয়েছে, যদিও বুধবার জানা যাবে। তো দর্শক, এখন প্রতিষ্ঠাতা মহাসচিব জিয়াউর রহমানের সাথে যার কোনো কনফ্লিক্ট ছিল না, খালেদা জিয়ার সাথে যার কোনো ইখতিলাফ ছিল না, তাকে রাষ্ট্রপতি বানানোর পরেই তিনি কথা শুনেন নাই। বিএনপির ধাওয়া খেতে হয়েছে, ইমপিচমেন্টের শিকার হতে হয়েছে, পরে আলাদা দল করেছেন, কত কিছু। এমনকি বিএনপির লোকজন নাকি সেই সাবেক রাষ্ট্রপতি চৌধুরীর ছেলের গাড়িতে গুলি করেছে। তার ছেলে আমাকে নিজে বলেছে, মাহি চৌধুরী আমাকে বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জাদুঘরে একদিন আড্ডা দিচ্ছিলাম, তখন তিনি কথা বলেছেন যে আমার উপর গুলি করেছে, আমার গাড়িতে গুলি করেছে, আরো অনেকবার হামলা করেছে। অথচ প্রতিষ্ঠাতা মহাসচিব, যার সাথে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার চমৎকার সম্পর্ক ছিল বলেই তো তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে। এখন তাকে রাষ্ট্রপতি বানাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তারেক রহমানের সম্পর্ক ভালো না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে দেখতে পারতেন না। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মনে মনে মাইনাস তারেক রহমান চেয়েছেন। এখন রাষ্ট্রপতি হওয়ার পর এমনিতেই বাংলাদেশে একটা 111-এর আশঙ্কা আছে। আওয়ামী লীগ স্বপ্ন দেখে, সারাক্ষণ জিকির করে যে ভারত 111 ঘটিয়ে দিবে, আমেরিকা 111 ঘটিয়ে দিবে। সার্জিও গড় এসে সেই প্ল্যাটফর্ম রেডি করছেন, নানান কথাবার্তা, ওয়াকার কিছু একটা করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না, এতে সেনাবাহিনীর হস্তক্ষেপ করা উচিত, এ ধরনের আলাপ চারদিকে শোনা যাচ্ছে। তার মধ্যে আবার ওয়াকারুজ্জামানের
ইসলামী বয়ান, বড় দাড়ি, এগুলো আরো সন্দেহের উদ্রেক করে। তো সেখানে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানানো, আই ডোন্ট নো, নোবডি নোজ যে কি ঘটবে, বাট অতীতের সাথে অ্যানালজি করলে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব যদি বিএনপি স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, তাও খালেদা জিয়ার মতো উঁচু ব্যক্তিত্বের অধিকারী নেতার ক্ষেত্রে, সেখানে তারেক রহমানের ক্ষেত্রে একটু বেঁকে বসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইটস ভেরি নর্মাল। তিনিও মহাসচিব, তিনিও মহাসচিব। আবার মির্জা ফখরুলকে বলা হচ্ছে তিনি দুঃসময়ের মহাসচিব, অতএব তাকে এই পদ দেওয়া হোক। না, এখানে কে বলেছে তিনি দুঃসময়ের মহাসচিব? মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যর্থ মহাসচিব। তিনি কোনো আন্দোলন জমাতে পারেননি, তিনি আন্দোলন বিক্রি করে দিয়েছেন, বরং তার ব্যর্থতার কারণে ফেসিবাদ প্রলং হয়েছে। বরং এই জায়গায় মির্জা ফখরুলকে আরো জবাবদিহিতার আওতায় আনা দরকার। সেখানে তাকে পুরস্কৃত করা হবে কেন? বিএনপির কল্যাণে কি বিএনপি হাসিনার পতন ঘটিয়ে ক্ষমতা এসেছে? না, এটা তো ছাত্ররা পতন ঘটিয়ে দিয়েছে। সেখানে মির্জা ফখরুলের কন্ট্রিবিউশনটা কি বলেন? গত 15 বছরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্ট্রিবিউশন কি? 18 সালে নির্বাচন বর্জন করতে পারলে একটা কথা ছিল, না 18 সালে নির্বাচনে তো গিয়েছে, হাসিনার দরবারে হাজিরা দিয়েছে। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিতর্কিত। আবার ওই যে মহাসচিব ভয় থাকে বিশ্বদের মতো কিনে হয়ে যায়। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতপন্থী, আবার রাজাকার পুত্র। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের প্রতি সফট কর্নার রাখেন, তিনি রাষ্ট্রপতি হলে তার হাত ধরে আওয়ামী লীগ কিনে পুনর্বাসিত হয়ে যায়। আবার এইসব বিষয় যদি তারেক রহমানের সাথে ইখতিলাফ হয়, যদি বেশি বুঝতে যান, তাহলে কিনা 111 ঘটে যায়। অর্থাৎ মির্জা ফখরুল ইজ নট সেফ টু তারেক রহমান। এরপরে মেজর হাফিজ সাহেব, তিনি সাম্প্রতিক স্পিকারের দায়িত্ব নিয়ে প্রশংসা করেছেন, ভালো দায়িত্ব পালন করছেন, বাট ক্রিটিক্যাল সিচুয়েশন আসলে তিনি কি করেন এই বিষয়ে সবচেয়ে সন্দেহজনক ক্যারেক্টার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। কারণ মেজর হাফিজ তিনি তো খালেদা জিয়ার সাথে বিদ্রোহ করেছেন, তিনি তো আলাদা 111-এর একদম সেকেন্ড কুশীলক। খালেদা জিয়াকে বাদ দিয়ে দল গঠন করা সাইবুর রহমান এবং মেজর হাফিজ। এরপরে হাসিনার আমলও সাকিব আল হাসানকে নিয়ে দল একটা গঠন করেছিলেন এই 24 সালে, এবং বিএনপিকে বাদ দিয়ে আলাদা আন্দোলন শুরু করেছেন প্রেস ক্লাবে। তাকে বেশ কয়েকবার শোকজ করা হয়েছে। তারেক রহমানের সম্পর্কে প্রকাশ্যে তারেক রহমানের কথা তিনি শোনেন না, বা তার সমস্যা সম্পর্কে বক্তব্য দিয়েছেন, অনেকটা বিদ্রোহ টাইপের। তারেক রহমানের নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মেজর হাফিজ। তো সেই ব্যক্তিকে তারেক রহমান কি রাষ্ট্রপতি বানাবে? স্বাভাবিক সময়ে মেজর হাফিজের কোনো সমস্যা না, মির্জা ফখরুলের কোনো সমস্যা না, সাইবুর রহমান বেঁচে থাকলে তিনিও কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশন, 111-এর পরিস্থিতি তৈরি হলে তখন মেজর হাফিজ কোন পক্ষে থাকবে? তারেক রহমানের পুরো আনুগত্য করবেন না। এখানে বিএনপি যে বিষয়টা দেখে যে একদম দলের আনুগত্য করবে, দলকে, দলের ক্ষমতাকে টিকিয়ে রাখবে যে কোনো পরিস্থিতিতে, তাতে প্রয়োজনে রাষ্ট্রপতি রাজপথে নামবেন, যেমনটা আব্দুর রহমান বিশ্বাস করেছেন। বাট আব্দুর রহমান রাষ্ট্রপতি পদটাই বিএনপির জন্য একটা আনপ্লেজেন্ট, কারণ বিএনপির জন্য একমাত্র প্লেজেন্ট রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, কিন্তু তিনি ছিলেন আবার রাজাকার। এই খোটা খেতে হচ্ছে বিএনপিকে। তা কাকে বানাবে? ডক্টর মঈন খানকে যদি বানানো হয়, তিনি উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন, একদম তারেক রহমানের চোখ বুঝে তার আনুগত্য করবেন কিনা সন্দেহ আছে, যার ফলে তাকে কিন্তু মন্ত্রণালয় বা কোনো কিছু দেওয়া হয়নি। আবার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তার প্রতিও তারেক রহমান ক্ষিপ্ত, এমনিতেই তিনি অসুস্থ। তার মধ্যে আবার খন্দকার মোশাররফের একটা মানহাজ ছিল যে যখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছিলেন তারেক রহমান লন্ডনে, তখন বিএনপির মধ্যে একটা আলাপ উঠেছিল যে তারেক রহমানকে বাদ দিয়ে দেওয়া হোক। তারেক রহমানকে বাদ দিয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন বানিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করি, কারণ তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা সাজাপ্রাপ্ত যে অবস্থা, তাতে চলে না যে তাকে তিনি খন্দকার মোশাররফের যে চরিত্র, তাতে তারেক রহমানের আনুগত্য তিনি ওইভাবে করেন না। একদম বিশ্বস্ত, তারেক রহমান যেরকম বলবেন ওইরকম করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন রুহুল কবির রিজভীকে যদি বানানো হয়, তাহলে তারেক রহমান যা বলবেন জীবন বাজি রেখে সেটা করবেন, এটা একটা চয়েস হতে পারে। আর ইউনুসকে বানালে সেটা পূর্ব চুক্তি, পূর্ব এবং আন্তর্জাতিক হিসাব নিকাশে, এবং ইউনুসকে বানালে সেটাও বিএনপির মনের মতো হবে না। ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম সাহেব। আপনি বলেছেন 4-5 মাসে কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে। আপনি স্বীকার করেছেন। পারবেন না। দুর্নীতি বন্ধ করতে হলে আগে মগজ পরিষ্কার করতে হবে। মানসিকতার পরিবর্তন ছাড়া চাঁদাবাজি, দুর্নীতি আপনারা বন্ধ করতে পারবেন। আরেকজন প্রতিমন্ত্রী বলেছেন এই দেশে কখনো চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। আর ভাই, নিজেই চাঁদাবাজি করলে বন্ধটা করবে কে? সরসায় বুথ থাকলে বুথ তাড়াবে কে? এত বুথ বিতাড়িত হবে না। কালকে দেখলাম এক সংসদ সদস্য বলেছেন তোমরা তো এই খেয়েছো ওই খেয়েছো, তাদের 2টা অঙ্গ সংগঠনকে, শেষ পর্যন্ত তোমরা বিএনপিটাকেই খেয়ে দিবা। তারা তো সেদিকেই আগাচ্ছে। যে কাজটা আমার সন্তান করলে বীরত্ব, এই কাজটা আমার প্রতিপক্ষের সন্তান করলেও বীরত্ব, এটা স্বীকার করতে হবে। আর প্রতিপক্ষের সন্তান যে কাজ করলে সন্ত্রাসী, আমারটা করলে সেও সন্ত্রাসী। ফেসিবাদ কোনো দলের নাম নয়, এটা রোগের উপসর্গ। এটা যেখানেই পাওয়া যাবে, দল যেটাই হোক, সে ফেসিবাদ। আমাদের সরকার ফেসিবাদের পথে হাঁটবে এটা আমরা কল্পনাও করি, কারণ তারাও তো 15.5 বছর মজলুম ছিলেন। তাদেরও তো সহকর্মীবৃন্দ গুম হয়েছেন, মামলার শিকার হয়েছেন, পঙ্গু হয়েছেন, দেশ দেশান্তরী হয়েছে। তারা এত তাড়াতাড়ি ভুলে যাবেন এটা তো আমরা কল্পনাও করি।
আমরা তাদেরকে বলবো দেশবাসীর প্রতি তো সম্মান দেখাবেন, এর আগে আপনাদের গুমের শিকার খুনের শিকার এই পরিবারগুলোর প্রতি অন্তত সম্মান দেখান। সেই সম্মান দেখালে ফেসিবাদের কোনো ছায়া এই দেশে থাকতে পারে না। যদি মূল জায়গায় হাত না দেওয়া হয় তাহলে এই ডাল কেটে কোনো লাভ নাই। আমরা ডালে হাত দেবো না, ইনশাল্লাহ আমরা মূলে হাত দেবো। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা কোনো দল বা গোষ্ঠীর জন্য আমাদের এই লড়াই আমরা করব না। আমরা লড়াই করবো জনগণের অধিকারকে নিশ্চিত করার জন্য। এই ফেসিবাদী শাসনের জড় কেটে দেওয়ার জন্যেই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছিল। 60টি মাস ধারাবাহিকভাবে 31টি দল সেখানে আলোচনায় অংশ নিয়েছে। আজকে সংসদে যে সমস্ত দলের প্রতিনিধিত্ব আছে, যারা সরকার গঠন করেছেন এবং যারা বিরোধী দলে বসেছেন, তারা সকলেই সেই আলোচনার অংশ ছিলেন। দীর্ঘ আলোচনার পর সবাই একমত হলেন যে এই দেশকে যদি ফেসিবাদের কবল থেকে মুক্ত করতে হয় তাহলে বড় ধরনের সংস্কার প্রয়োজন হবে। আর এই সংস্কারের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটা গণভোট অনুষ্ঠানের প্রয়োজন হবে। যে সমস্ত বিষয়ে সংস্কার হবে আমরা একমত হয়েছি, সেই বিষয়গুলো বৈধতা দেওয়ার জন্যেই প্রয়োজন গণভোটের। এই গণভোটের কথাটা এটা সত্য যে বর্তমান সরকারি দলের একজন নেতাই প্রথম দাবি করেছিলেন। এটাও সত্য যে এটা আমরা সবাই এগ্রি করেছিলাম। গণভোটে হা বলার জন্য আমরা একটু বেশি বলেছি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীও বলেছেন। রংপুরের জনসভায় সেখানে গিয়ে আবেগ আপ্লুত হয়ে আবু সাইদকে সম্মানিত করতে গিয়ে তিনি বলেছিলেন যে গণভোটে আপনারা হা বলুন। আমরাও বললাম, তারাও বললেন, একমত হলাম গণভোটের রায় যদি হায়ের পক্ষে বিজয়ী হয় তাহলে যে দলই সরকার গঠন করবে বা জোট সরকার গঠন করবে তারা গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য থাকবে। কিন্তু না, যে ইলেকশন হলো ওনারা দেখলেন যে কোনো কায়দায় হোক ওনারা মোর দেন 2/3 পেয়ে গেছেন। এখন ওনারা ভুলে গেলেন জনগণকে যে তারা ওয়াদা দিয়েছেন। আমরা সংসদ আহ্বানের পাশাপাশি সংস্কার পরিষদেরও সভা আহ্বানের দাবি জানালাম। আমাদের দাবিকে তারা গ্রাহ্য করলেন না। পরে আমরা নোটিশ দিয়ে সংসদে আলোচনা করলাম। তারা জবাব দিতে গিয়ে বললেন এইটা বাংলাদেশের সংবিধানে নাই এবং এটি হচ্ছে একটা অন্তহীন প্রতারণার দলিল। আমরা সংসদে জানতে চাইলাম এটা এই অন্তহীন প্রতারণাটা কে করলো, কি করলো, এটার কোনো জবাব পেলাম না। কিন্তু বেশি দিন সত্য চাপা পড়ে থাকে না। সেই সংসদে দাঁড়িয়ে একই ব্যক্তি আবার বললেন যে যদি ইলেকশনটা না হয়, অর্থাৎ আমরা ক্ষমতায় তাড়াতাড়ি না আসতে পারি, এই ভয়ে তখন আমরা সব কিছু মেনে নিয়েছি। কি হলো তাহলে? প্রতারণাটা কে করলো? এখানে দাঁড়িয়ে অনেকেই বলে গেছেন যদি প্রতারণা বলতে হয় তাহলে তারাই জাতির সাথে প্রতারণা করেছেন। অসুবিধাটা কোথায়? এটা মানছেন না কেন? দানাই পানাই করে এখন সংবিধান সংশোধন কমিটি, কমিশন এগুলা গঠন করার কথা বলেন কেন? এর উদ্দেশ্য ইতিমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। গুম কমিশন বিলুপ্ত করা হয়েছে, পরে তারা একটা আবার আইনের পক্ষে পাশ করতে যাচ্ছেন। অনেকটা বিড়ালের হাতে গুস্ত পাহারাদারির দায়িত্ব দেওয়া। অতীতে এই গুমের কাজটা কারা করেছে? নিঃসন্দেহে দেশের বিভিন্ন বাহিনী এবং এজেন্সির লোকেরা করেছে, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এখন এটার তদন্ত করবে পুলিশ। বুঝলেন এবার বিষয়টা? মানে গুম হয়ে যাওয়ার পরে আর তার কোনো হদিস খুঁজে পাওয়া যাবে না। এই পুলিশ গত ফ্যাসিস্ট আমলে কি করেছে আমরা সবাই বুঝি। এমনকি তদন্ত করতে গিয়ে একটা ছেলেকে পিটিয়ে শীতলক্ষার একটা কাহিনী বানিয়েছিল। এক মেয়ে অপহরণের পরে তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, শীতলক্ষাতে তার পেটে পাথর বেঁধে বস্তা বেঁধে তাকে ফেলে দেওয়া হয়েছে। তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার মাত্র 17 দিনের মাথায় এই মেয়ে তার বাপের কাছে ফিরে আসলো। এখন এই পাথর বাঁধা মরে যাওয়া মেয়েটা আসলো কি? মানে ওই যে তখন একটা কথা ছিল যে আমরা যা বলবো তাই সত্য, সুতরাং মিথ্যাকে কিভাবে সত্য বানাতে হবে আমরা এটা জানি। নিশ্চয়ই তার উপরে এমন অত্যাচার করা হয়েছে যে সে তার ভাইকে বাপ ডাকতে বাধ্য হয়েছে। এইভাবেই পুলিশের তদন্ত হয়ে থাকে। সেই তদন্তে গুমের মতো মহাপাপ সেটা পুলিশ তদন্ত করবে, আর ওনারা সুন্দর সুন্দর আইন বানানোর গল্প আমাদেরকে শোনাচ্ছে। আমাদেরকে সংসদে তারা প্রস্তাব দিয়েছেন, আসেন আমরা উভয়ে মিলে একটা সংবিধান সংশোধন কমিটি করি, আমরা ভালো ভালো আইন রচনা করব। আমরা বলেছি গণভোট সংবিধান সংশোধনের জন্য হয়নি, সংস্কারের জন্য হয়েছে। আমাদের দাবি সংবিধান সংশোধন নয়, সংস্কার। লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে, ভাই এটা বুঝি না, সংবিধান সংস্কার আর সংশোধনের মাঝে তফাৎটা কি? তফাৎ পরিষ্কার। সংবিধান সংশোধন করবে সংসদ, এটাতে কোনো গণভোটের প্রশ্ন নাই। এই যে সংবিধান সংশোধন করবে
এই আইন টিকতেও পারে, নাও টিকতে পারে। বাংলাদেশে এইরকম 5টা সংশোধনী বাতিল হয়ে গেছে কোর্টে গিয়ে। তা আমরা তো বাতিল হওয়ার জন্য কিছু করতে চাই না। আমরা তো ফেসিবাদের কবলে দেশটা আবার যাতে না পড়ে, সেই জন্যে আমরা শক্ত পাকাপোক্ত ব্যবস্থার দিকে যেতে চাই। এইটা সম্ভব শুধুমাত্র গণপরিষদ অথবা সংস্কার পরিষদ গঠন করে এই কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে। ওখানে হাত দিতে পারবে না আদালত। তারা একটা ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে আরেকবার তারা ধোঁকা দিতে চাচ্ছেন। দফায় দফায় আমাদেরকে অনুরোধ করেছেন। এমনকি তারা এটাও বলেন যে আপনারা কি আসবেন না? বলে ভাই এটা তো কতবারই জানিয়ে দিয়েছি, আমাদের আসার কোনো প্রশ্নই ওঠে না। বলে আমরা আপনাদের কাছ থেকে মতামত চাইব। আচ্ছা বলেন, আমরা কমিটিতে গেলাম না, এখন আমরা মতামত দিব সেখানে? কি আজগুবি ব্যাপার। আমাদের জন্য ওনাদের এত আকর্ষণ কেন? আকর্ষণটা জাতির জন্য করেন। যেই জাতির 70% মানুষ ভোট দিয়ে বলেছে আমাদেরকে সংস্কার করে দেন, সংস্কারকে গ্রাহ্য করে ধানাই পানাই করে এখন আরেকটা নিয়ে আসছেন আপনারা। আমরা এখান থেকে এক চুলো নড়ব না ইনশাআল্লাহ। আমরা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। এই বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে যখনই জনগণের রায়কে উপেক্ষা, অগ্রাহ্য, অপমান করা হয়েছে, যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে। শেখ হাসিনা করেছে 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর নির্বাচন, সেইটার মাসুল তাকে গুনতে হয়েছে। ওনারাও এখন অ্যাবসলিউট পাওয়ার গ্রাবিংয়ের দিকে যাচ্ছেন। সব ক্ষমতা ওনাদের হাতে নেবেন। অ্যাবসলিউট পাওয়ার মিনস অ্যাবসলিউট করাপশন, ডোর ওপেন করে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেক কিছুর সাক্ষী এবং সঙ্গী, ভালো মন্দ দুটোই। আমার কথা কেউ রাগ করবেন না। অতীতের ফেসিবাদী আমলে মিডিয়ার একটা অংশ ফেসিবাদকে তুষণ করেছে, লালন করেছে, বাতাস দিয়েছে। শেষ পর্যন্ত সেই ফেসিবাদ বাতাসে উড়ে গেছে। সংসদে আসন সংখ্যার দিক থেকে অনেক পিছিয়ে থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে প্রার্থী করেছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। মূলত রাষ্ট্রের সর্বোচ্চ পদের নির্বাচনে বিএনপিকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে না দেওয়াই লক্ষ্য তাদের। তবে জাতীয় সংসদে আসন বিন্যাস আর রাজনৈতিক সব সমীকরণ মিলিয়ে অনেকের মনেই প্রশ্ন, রাষ্ট্রপতি পদে অলি আহমেদ শেষ পর্যন্ত কত ভোট পাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এইমাত্র অতি গুরুত্বপূর্ণ একটি বিল পাশ হলো। রাষ্ট্রপতি নির্বাচনের এই লড়াইয়ে জনসাধারণ সরাসরি ভোট দেবেন না, ভোট দেবেন সংসদ সদস্যরা। আর সেই সংসদে বর্তমান ক্ষমতাশীল বিএনপি জোটের আসন সংখ্যা 2/3 বেশি। উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন 350, এর মধ্যে সরাসরি নির্বাচিত 300 এবং সংরক্ষিত নারী আসন 50টি। এই 350 ভোটের হিসাব ঘিরে রাষ্ট্রপতি নির্বাচনের সমীকরণ। অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদের পক্ষে ভোটের নিশ্চিত ভিত্তি জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এই জোটের মোট আসন 90টি। এর মধ্যে জামায়াতের 77, এনসিপির 8, বাংলাদেশ খেলাফত মজলিসের 3, জাকপার 1 এবং খেলাফত মজলিসের আরেক অংশের 1টি আসন। অর্থাৎ জোটের সব সংসদ সদস্য অলি আহমেদের পক্ষে ভোট দিলে তার বাক্সে নিশ্চিতভাবে যেতে পারে 90 ভোট। কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে। কিন্তু ভোটের অঙ্ক এখানেই শেষ নয়। সংসদে রয়েছে ক্ষমতাশীল বিএনপি জোটের 249 আসন। এর মধ্যে বিএনপির 247, গণসংহতি আন্দোলনের 1 এবং গণ অধিকার পরিষদের 1টি আসন। এর বাইরে দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।